কোনো সর্দার পাড়ায় যান হিন্দুদের দেখবেন টালির ঘর আছে, আর যে কোনো মুসলিম পাড়ায় যান টালির ঘর আছে। হিন্দু মানে গরিব আছে, আর বলবো মুসলিমদের মধ্যে গরিব আছে। এই গরিবানা মেটানোটা আমাদের 70 বছরের পর মানুষেরা জনপ্রতিনিধি হওয়া উচিত, যদি ক্ষমতা ভোগ না করে। 1,01,000 টাকা প্রতি মাসে আমি ইমাম ভাতা দিই, ঠিক সেভাবে ঠাকুর মশাইয়ের ভাতা। গরিব মেয়ে বেনারসি ছাড়া বিয়ে হবে না আমার বিধানসভা। আমি নিজে খুব ইসলাম অনুরাগী, ঈদের সময় একদিন নামাজ পড়ি, আমি নিজে একদিন রমজান মাসে রোজা করি। আপনারা দেখছেন আওয়ার ভয়েসের পক্ষ থেকে আমি মাহাপুর মণ্ডল। তো আজকে জনতার আদালতে বিশেষ অতিথি আমাদের জনপ্রিয় বিধায়ক, এবং তিনি মানে সম্প্রীতির জন্যে প্রোগ্রাম থেকে নিয়ে পুরো ইমামদেরও কিছু ভাতা বা কোনো এডুকেশন সর্ববিষয়ে বা খেলাধুলোয় আমরা তাকে আগেই দেখতে পাই। তো যেহেতু জনপ্রতিনিধি মানে উন্নয়নের দিকেই আগে বাড়বে, যে সকলকে মনে রাখে, সেটা গরিব হোক, হিন্দু হোক, মুসলিম হোক, যে মানুষকেই মনে রাখে। আজকে আমরা অবশ্যই জিজ্ঞাসা করব যে আগামী 26 নিয়ে আপনি কি ভাবছেন। দেখুন, প্রথমত রাজনৈতিক ভাবনা 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় তার যা কাজকর্ম সেটা নিয়ে প্রথমত তৃণমূল কংগ্রেস প্রচুর মেজরিটি নিয়ে কাজ করবে। কিছু সিচুয়েশন, কিছু কনসিকুয়েন্স, বর্তমান পরিস্থিতি আমরা সবাই দেশের পক্ষে আছি। কেউ যাত্রা বিমান দিয়ে যদি কিছু করতে চান আলাদা কথা, তখন সেই ইস্যুটা আলাদা হবে। কিন্তু একটা মনে করি যে এরকম আমাদের কাজ আছে। 2 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বিধায়ক করেছেন, সার্বিকভাবে রাজ্যের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। একটা সময় মনে হয়েছিল বামপন্থীরা গরিব মানুষের, আমি নিজে বামপন্থী দলে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রথম মনে হয়েছিল প্রথমত 2011-তে ক্ষমতা আসার পর, এই ক্ষমতায় যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন বলছেন, পরে দেখা গেল যে একের পর এক তার উন্নয়ন, তার কাজ, তার বিষয়, এটা আমার কাজের সঙ্গে তার একটা সামঞ্জস্য মেলে। এবং আমি তাকে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই বামপন্থার দর্শন দেখি, বামপন্থার দর্শন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই আমি দেখি। এবং সেই জন্য আমাদের 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে গেল। গত বছর তো সবাই পাঁচিলের তলায় ছিল, এই সব গভর্নমেন্ট চলে যাবে, কে কোথা থেকে ঢুকবে না ঢুকবে এরকম ব্যাপার ছিল। কেউ তো মানে নানা রকম কথা বলেছিলেন, কেউ আমাদের মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে মানে বেগম মমতা, কেউ বলেছিলেন যে তিনি মানে পাকিস্তান বানিয়ে দিচ্ছেন। এটা নানা কথা আমাদের শুনতে হয়েছে, পাড়ায় মহল্লায় নানা কারণে আমরা তাকে মোকাবিলা করেছি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা মমতা ইমাম ভাতা দেন। আমি নিজে মনে করলাম যে আমার ক্লাবে একজন বড় লোক আমার কাছ থেকে বললেন যে আপনি যখন বিধায়ক থাকবেন প্রতি মাসে 1 লক্ষ টাকা দেবো। আমি 1 লক্ষ টাকা আমার ক্লাবের অ্যাকাউন্টে দেয়। আমি 100 জন ইমাম ছিলেন, 101 জন হয়েছে, শুধু 1,000 টাকা মাসে আমি জোগাড় করি। মানে 1,01,000 টাকা প্রতি মাসে আমি ইমাম ভাতা দিই, ঠিক সেভাবে ঠাকুর মশাইয়ের ভাতা দিই। একটা মনে হচ্ছে একটা বিধায়ক উদ্যোগ নিলে ব্যক্তির উদ্যোগ সবসময় গ্রহণীয়। ঠিক এই ব্যক্তির উদ্যোগ থেকে আমি আসবো, মানে যেমন আমাদের মমতা ব্যানার্জি এসে কন্যাশ্রী আজকে সারা বিশ্বের মাঝে, কিন্তু আপনার বিধানসভা এলাকায় আমি শুনেছি যেটা, যে কোনো একটা মেয়ের বিয়ে নিয়ে গেলে আপনি একটা শাড়ি দেন আর কিছু মনে হয় বেনারসি শাড়ি 5,000 টাকা। এবার নামটা হচ্ছে আমার মায়ের নামে, মীনামা সম্প্রীতি উপহার। আর সম্প্রীতিটা হচ্ছে দেখবেন মুসলিম মেয়েরা বিয়েতে বেনারসি লাগে, হিন্দু মেয়ের বিয়েতেও বেনারসি লাগে। এটা একটা খুব প্রতীক। এবং আমার হচ্ছে কোনো গরিব মেয়ে বেনারসি ছাড়া বিয়ে হবে না আমার বিধানসভায়, এটা একটা আমার অঙ্গীকার। সেটা আজকে 2308 বা 10 কমপ্লিট করেছে। এই যে হিন্দু মুসলিম নিয়ে সারা রাজ্যে বা সারা দেশে একটা পুরো বিজেপির একটা যে এটা প্রপাগান্ডা যেটা চালাচ্ছে, আপনি কোনো একদিন আমাকেও বলেছিলেন যে আমার নাম হচ্ছে মোহাম্মদ তাপর চ্যাটার্জি, আর একটা কি একটা বলেছিলেন, যদি ওই জিনিসটাকে আবার করেন। আপনি আপনার বিধানসভাকে কিভাবে রেখেছেন এত সুন্দর, এত শান্তিতে? প্রথমত দেখুন, আমি নিজে খুব ইসলাম অনুরাগী, ইসলাম সাম্যের অধিকার দেয়। আমি নিজে হিন্দু ব্রাহ্মণ। আমি মনে করি, আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, স্বামীজি বলেছেন যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। আবার নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও, হজ যাত্রা সফল হবে না। সুতরাং এই 2 ধর্মগুরুর মহান এর বিষয় নিয়ে আমি মানে বিষয়গুলোকে করি। আমি নিজে ঈদের সময় একদিন নামাজ পড়ি, আমি নিজে একদিন রমজান মাসে রোজা করি। আমার 1 মাসের মধ্যে 21 দিন আমি প্রায় বাড়িতে খাই না। আমার স্ত্রীকে ইয়ার্কি মেরে বলি যে মাসে পুরো টাকা তোমায় দেবো না, কেন যেমন চলে। আমি যেখানে থাকি সেখানে শুধু মুখে বলছিলাম, আপনি দেখবেন রামনবমীতে মুসলিম মানুষ ফুল দিয়ে ওই মিছিলকে স্বাগত জানাচ্ছেন, আবার মহরমে দাঁড়িয়ে দুর্গাপুজো কমিটি স্বাগত জানাচ্ছেন। এই লড়াই কিন্তু আমরা অন্তর দিয়ে করি। লোক দেখানো এটা হচ্ছে কিভাবে গড়ে তুললেন আপনার এইটা হয়েছে ছোটবেলা থেকে একটা বিষয় করেছে। আমার একটা পার্সোনালি আছে, আমাদের নারায়ণপুরে খুব দাঙ্গা
দাঙ্গা হতো, মানে হিন্দু মুসলমান দাঙ্গা হতো, মানে বিষয় আমার বাবা, আমি যখন 26 বছর বয়স প্রধান হব, বাবা প্রধান হতে রাজি হলেন না, যে তুমি পারবে না, বাচ্চা ছেলে পারবে না। কিন্তু আমার তো পদের লোভ, ইয়ং ছেলে প্রধান হব, আর প্রধান বাবা বলছেন, বাবার কথা ঠিক মানে অসম্মান করলাম না, ঠিক ইচ্ছে ছিল না। বাবা বুঝলো যে ছেলে মানবে না, নমস্কার করে যেদিন যাচ্ছি বলে, শোনো একটা কথা খোকা বলি। বলে কি ব্যাপার? বলছিল যে একটা কথা বলি, তুমি কিন্তু হিন্দু মানুষ মুসলিমদের জন্য এমন কাজ করো যাতে মসজিদরা তোমাকে দেখে যাতে কোনো দাঙ্গা না হয়। এইটা ধরুন আমি আমার জীবনের শেষ দিন অবধি সেটা করেছি। যে কোনো সর্দার পাড়ায় যান ঘর, আপনি দেখবেন যে কোনো সর্দার পাড়ায় যান হিন্দুদের, দেখবেন টালির ঘর আছে, আর যে কোনো মুসলিম পাড়ায় যান টালির ঘর আছে। এইটা বোঝার জন্য ধর্ম দিয়ে কখনো ভাগ করতে নেই। এটা জীবনের যেদিন অবধি যদি সব হিন্দুরা আমাকে মারে, আমি বলবো যে গরিব মানুষের মধ্যে সর্দার, শিডিউল কাস্টের মধ্যে হিন্দু মানে গরিব আছে, আর বলবো মুসলিমদের মধ্যে গরিব আছে। এই গরিবানা মেটানোটা আমাদের কাজ 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 এটাকে কখনো আলাদা করা যায় না। এই লড়াইটা কখনো, আর এই জন্য সম্প্রীতির লড়াই আমরা করেছি, নানা কারণে করেছি। এবং আমি মুসলিম সমাজের সাথে গভীরভাবে মেশার চেষ্টা করেছি। আবেগী মানুষ এত ভালোবাসা দেয়, শুধু কি ভোটের জন্য আমরা ভালোবাসবো, একটা ভোট নেওয়ার জন্য ভালোবাসবো? আমি তখন 2টি স্কুল করে দিয়েছিলাম, 3টি স্কুল। আগে আমাদের দক্ষিণ নামপুর আছে, ওখান থেকে সোট নিয়ে বেরোতো হিন্দু পাড়াতে, হিন্দু পাড়া থেকে সোট নিয়ে আসতো ওদের কাছে, এখন কিন্তু স্কুলের ব্যাগ নিয়ে বেরোয়। এইটা ধরুন বিষয়, ওই যে বললেন না ডিসপুট বা এটা নিয়ে আমি কোনো কেয়ার করি না, মানুষের কাছে বিষয়। 26-এ আমরা ব্যাপকভাবে ভোটে জিতবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কোভিড ইত্যাদি বিষয়টাকে থাকা হবে, সব কিছু ব্যাপার হবে, সবসময় সব কিছু স্যাটিসফ্যাকশন থাকে না, মানে থাকে না। আমরা চাইবো দলের ধরুন পারফরমেন্স বিষয়টাকে রাখবো। আর আমি একটা লেভেলের পরে এমনি সব কিছু ছেড়ে দেবো, কারণ ধরুন আমার বয়স 63 আমি হচ্ছে ওই জায়গা থেকে 63+। একটা হচ্ছে দেখুন, আমি সক্ষম থাকলে 70-এর পর সবাই মমতা ব্যানার্জি বা জ্যোতিবাবু হতে পারেন, এটা এক্সেপশন, এরা ভগবানের দূত, এদের নিয়ে আমি ভাবনা করব না। একটা 70 বছরের পর মানুষেরা জনপ্রতিনিধি হওয়া উচিত না, যদি ক্ষমতা ভোগ না করেন হওয়া উচিত না। ইয়ং ছেলেদের এটা ছেড়ে দেওয়া উচিত। আর 2 নম্বর হচ্ছে নিজের অভিজ্ঞতাটাকে শেয়ার করা উচিত মানে করা। সুতরাং আমারও একটা লেভেলের পর আমি নিজেকে বিষয়গুলো করবো, এবং সেটাকে নিয়ে আমি ব্যাপারটাকে আমার রাখার, সেটাকে আমার ইচ্ছা চাই। এছাড়া দেখুন, যদি কেউ মনে করেন আমার সঙ্গে শত্রুতা করবেন, আমার কিছু বলার নেই। কিন্তু আমি মনে রাখবেন, একবার বামপন্থীরা ইন্দিরা গান্ধীকে খুব করতো। ইন্দিরা গান্ধী একটা, তখন বরুণ সেনগুপ্ত আনন্দবাজারে ছিলেন, দুর্দান্ত হেডিং করেছিলেন, জীবিত ইন্দিরার থেকে মৃত ইন্দিরা ডেঞ্জারাস। কেউ যদি তাপস চ্যাটার্জিকে শূন্য করে দেন না, শূন্য তাপস চ্যাটার্জি কিন্তু ভরা তাপস চ্যাটার্জির থেকে খুব ডেঞ্জারাস। কারণ আমি আপনাকে গুলি করে মারবো না, আমি নিমতলা শ্মশানে যখন করে যাবো, আর যদি আমাকে কেউ টিকিট না দেয়, মমতা ব্যানার্জি দুঃখ করে বলবে এই ছেলেটাকে টিকিট দিইনি, এইটা বলতে হবে। তৃণমূলের যে ছেলে আমার বিরোধিতা করবে, তারও মনে মনে চোখের জল ফেলে বলতে হবে এই কাজটা আমি করলাম, এই কাজটা করাটা ঠিক হয়নি। তারা তো প্রাচুর্যতা থাকবে, তারা তো অর্থ আছে, তার মনের মধ্যে বিবেকের কাছে একদিন না একদিন প্রশ্ন করে বুঝতে হবে তার বিষয়টাকে রাখা হবে। সুতরাং আমি নিজেকে রাজারহাটের মানুষের আদর্শ হতে চাই, কোনো মানুষ যেন তার কাছে মনে না করে যে ব্যাপারটাকে মধ্যে থাকবে। তাই এটা আমার জীবনের স্বপ্ন। তাই এই নিয়ে আমি কাছে কোনো কিছু ভাবি না, কোনো কিছু ভাবনার কোনো স্থান দিই না। আমি নিজেকে ডিমান্ড করি যে আমাকে এখন 4 বছর পূর্ণ হয়েছে, একটা দিনের জন্য ফাঁকি মারিনি, একটা দিনের জন্য পৃথিবীর কোনো প্রান্তে ঘুরতে যায়নি, একটা দিনের জন্য মানুষের জন্য বিষয়গুলো মানে করিনি। আমাকে নিজে মাঝে মাঝে খুব অসুস্থতা ফিল করি, জানি এর জন্য আমাকে ভবিষ্যতে কিছু ক্ষতিপূরণও দিতে হতে পারে। কিন্তু আমি রাজনীতি আমার কাছে এমন একটা নেশা না, এর কাছে আমি অন্য কিছু করি না। আজকে আপনাদের এখানে আসার পর মনে হচ্ছিল 2 ঘন্টা ঘুমিয়ে নি, আজকে বাতিল করে দিই। কারণ একটা কথা দিয়েছি, একটা ওনার সাক্ষাৎকার দেবেন, আর দেখিস আবার মনের কথা কিছু বলে দিই, যা আবার হবে। তারপরে বলেছি আর বলে দিই। তাই এরকম দেখুন এগুলো করে, দেখুন আপনাদের সাথে কথা বললাম, একটা টায়ার্ডনেস কেটে গেল, এটাই একটা আশীর্বাদ থাকে, এরকম ব্যাপার। তারপরে এবার এটা আমার কাছে 26-এ গোটা রাজারহাটের মানুষ চাই আপনাকে নিয়ে, তো সেটা হলো এই যে আপনাকে দিয়ে কেউ হিন্দু মুসলিম ভাগ করতে পারেনি, ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে কে অভিষেক ব্যানার্জির লোক আর কে মমতা ব্যানার্জির লোক, এটাও তো আপনার দ্বারাই তো ভাগ করা যায় না। এই রাজনীতি কোথার থেকে শিখলেন আপনি? না শিখিনি, দেখুন রাজনীতিতে আমি একটা মনে করেছি, দেখুন ছোটবেলা থেকে যে রাজনীতি থেকে হাতে করি মিথ্যে কথা বলে তো লাভ নেই। হ্যাঁ, আমি দেখলাম কেউ একটা বলে দিয়েছে, আরে তাপস চ্যাটার্জি এখনো সেই জ্যোতিবাবুর ফটোটাকে রেখে দিয়েছে, কার্ল মার্কসের ফটো রেখেছে, মমতা ব্যানার্জির ফটো রেখে দিয়েছে। আচ্ছা, ফটো কি কখনো বলা যায়? ফটো কখনো ফেলে দেওয়া যায়? দেখুন ওয়াসিম কাপুর, আপনি তার নাম শুনেছেন, বিখ্যাত হয়ে, তিনি একটা ফটো আমাকে প্রেজেন্ট করেছিলেন জ্যোতিবাবু। আমার মা যেদিন আমি দল চেঞ্জ করলাম, আমার মা একটা হাত ধরে বলেছিল এই ফটোগুলোকে ফেলে দিও না,
বলে একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন, তুমি যদি কখনো তোমার ওয়াইফের সঙ্গে ডিভোর্স হয় তোমার ওই বিবাহিত জীবনের যে ফটোটা সেটাকে তুমি পুড়িয়ে দিতে পারবে না। আমার মা আমাকে বলেছিল, মা লেখাপড়া জানতেন না, সুতরাং এইটা আমার কাছে ফিলোসফি যে আমি তখন খুব চালাক লোক হলে বলতাম দুটো ফটো দুদিকে রাখুন, এটা আমি হিপোক্রেট না, আমি এটা করতে পারি না। এটা আমি একদিকে মমতা ব্যানার্জির ফটো রাখি, একদিকে আমি জ্যোতিবাবুর ফটো রাখি, এটা আমি কখনো খুলতে পারবো না। এটা এই জন্য যদি আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাকে টিকিট দেবেন না, আমি দেবো না, আমি নেবো না। এটা আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার। আর বিজেপি মনে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার টিকিট না দিলে ভারতীয় জনতা পার্টি আমি অ্যাট দি কোর অফ মাই তার সাম্প্রদায়িক রাজনীতিকে আমি হেট করি। আমাকে মুসলিম মানুষ আশীর্বাদ ভালোবাসা যা আছে জীবনে কোনো বেইমানি পাবেন না। একটা দল চেঞ্জ করেছিলাম একটা কারণে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ভূমিকা ছিল, সেখানে আমাকে কাকুলি ঘোষ দস্তিদারের একটা ভূমিকা ছিল, লাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যাপার ছিল, এবং আমার কর্মীরা নারায়ণপুরের কর্মীদের আমি বলেছিলাম তোমরা যদি, ওরা বলেছিল আপনাকে নানা কারণে, আমি সেই কথা স্টুডিওতে বলছি না, তার কারণ ছিল ওখানে যে অত্যাচার, যে ক্লাবগুলো দখল করা, যে মানসিকতা, যে মস্তানি, তার বিরুদ্ধে লড়তে গেলে তখন আমাদের কাছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ। সুতরাং সেটা আমাদের কাছে বিষয় ছিল সবাই আমাকে বিষয়টাকে করেছে। সুতরাং আমি মনে করি যে এই কাজটাকে আমরা করে রাখছি। সুতরাং আমার কাছে এই রাজনীতি শেখাটা আমার কাছে কোনো না, আমি মানুষের জন্যই রাজনীতি করি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা পেয়েছি, তিনি আমাকে বলেছেন তুমি আমার বেস্ট অফ দি লট এমএলএ, তিনি আমাকে বলেছেন দুষ্টু মিষ্টু ছেলে। কারণ সেদিনকে বিশেষ দিনে যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বললো তোমার বিধানসভায় মিটিং করবো না, তোমাকে তোমার 3টে নিয়ে আমি সল্টলেকে করবো, বলে সল্টলেকের সিটটা আমার কাছে খুব মনে ছিল, আর সুজিত দা আমার খুব প্রিয় বন্ধু, প্রিয় বিষয়। আমি ঠিক আছে, বলো করবো না, তুমি শিওর জিতছো, তোমার এখন আমি করবো না। তো আমি ওখানে গেছিলাম, তখন যে কোনো কারণে সেদিনকার সিচুয়েশন, আমি কারোর নাম বলবো না, তিনি দাঁড়িয়ে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দেওয়ার জন্য। সেদিন তাপস চ্যাটার্জি যে একটা ডাক নাম আছে জিম্বু, সেটা সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি ব্যবহার করেছিলাম, বলেছিলাম ব্যাপারটা ওই জন্য উনি আমাকে সেদিনে দুষ্টু মিষ্টু ছেলে বলেছিলেন। এটা আমার জীবনে বড় পাওনা। আর কিছু পেলাম কিছু বিষয় কিছু নেই। আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমি হয়তো 10 বছর তৃণমূল করছি, কোনো কর্মী বলুক আমি তার পাশে কিভাবে দাঁড়িয়েছিলাম। আজ অব্দি দাঁড়িয়ে রাজারহাটের তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বলতে পারবে না শিবপ্রসাদ কুণ্ডুর পাটা নেই, এই পাটা দেখতে কজন এসেছেন। রঞ্জু দাস তৃণমূল কংগ্রেসের একজন পুরনো কর্মী, তার সে সিকিউরিটি কাজ করতে আমার মেয়ের বাড়িতে গেছে। আমি বলছি সে কি রঞ্জু দা আমার মেয়ের বাড়িতে সিকিউরিটির কাজ করবে, তৃণমূলের পুরনো কর্মী, তার কিন্তু প্রতি মাসে গ্র্যান্ড তাপস চ্যাটার্জি দেন। এরকম যতজন পুরনো কর্মী আমার জানাশোনা আছে। রামনগরে দেখতাম আমাদের বিরুদ্ধে লড়াই, একটা মানুষ দম নিতে পারছে না, তার ওষুধ থেকে আরম্ভ করে তার বিষয়। সুতরাং আমি শুধু মানুষের জন্য না, দলের সহকর্মীদের নিজের মতো করে মনে করি। দাদা, আপনি অনেক সময় টাইম দিয়েছেন, অনেক মনের কথা বলেছেন, একেবারে শেষ কথা রাজনৈতিক বিষয় নিয়ে 2026-এ কি করার ইচ্ছা আছে, যে যেটা আপনার স্বপ্ন? আমি চিরকালই একটা কথা বিশ্বাস করতাম ওই পার্টি থেকে, যে রাজনীতিতে প্রফেশনালিজম বলতে হচ্ছে, প্রফেশনাল রাজনীতিটা কিন্তু প্রফেশনাল জায়গা। প্রফেশনাল আয় করে না, একটা আপনার বৃত্তি, যেমন খেলোয়াড়রা যেমন প্রফেশনাল হতো, যেমন আপনাকে একটা প্ল্যানিং করতে হবে, এমন কাজ আমি করব যে কাজটা মানুষের কাছে পপুলারিটি করবে। দলের পপুলারিটি আর ব্যক্তিত্ব ভূমিকা থাকে। সিপিএমে আমার বিতর্ক হয়েছিল যে ব্যক্তি বড় না বলবো, খুব ঐতিহাসিক কথা বলেছিলেন একজন নেতা, আমি সেটা বলেছিলাম ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। এখন আমার কাছে দলের থেকে দেশ বড়, এখন দেশ বড়। আমায় যদি প্রধানমন্ত্রী বলেন তাপস চ্যাটার্জি আপনাকে আমি একটা পিস্তল দিচ্ছি, আপনি যান গিয়ে পাকিস্তানের যুদ্ধ করে, আমি চলে যাবো, কিন্তু ভারতবাসী যাবে। কিন্তু আমাকে যদি কখনো প্রধানমন্ত্রী বলেন যে আপনাদের মতো মুসলমানদের পাকিস্তানের লোক বলে গুলি করতে, এই গুলিটা আমি কখনো করতে পারবো না, যদি বাধ্য হয় নিজেকে গুলি করে দেবো, ভাবলাম ভারতবর্ষের জন্মটা ভুল হয়েছে। এইটা হচ্ছে আমার সম্প্রীতির উদাহরণ। আমার যদি প্রধানমন্ত্রী এখন আমার দেশের 1 নম্বর লোক, তিনি যদি আমাকে বলেন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে যেতে, আমি পাকিস্তানের বিরুদ্ধে বন্দুক নিয়ে লড়াই করে যাও, পাকিস্তান বা সঙ্গে বিষয়গুলো করা। আসলে সন্তর্পণ থাকুক, শিশুরা যাতে না মারা যায়, গরিব মানুষ যাতে না মারা যায়, নামাজি মানুষ যাতে না মারা যায়, এর চেষ্টা করবো, ভয় দেখাবো, বিষয়গুলোকে করবো, সারেন্ডার করতে বলবো। আমি চাইবো উপরওয়ালার কাছে পাকিস্তানের যেন শুভবুদ্ধির উদয়, জঙ্গিবাদকে মদত না দিয়ে সমাজ জীবনে আসুক। কারণ যুদ্ধ কখনো গরিব মানুষের সমাধান না, যুদ্ধ গরিব মানুষকে অর্থনৈতিকভাবে ভেঙে দেয়, বিষয়টাকে করে। ঠিক।